আমরা কি কখনো ভেবে দেখেছি পরম বিশ্বাসের সাথে আমরা আমাদের সন্তানদের শরীরে যে ভ্যাকসিন প্রবেশ করাচ্ছি এর পিছনের কারিগরকে? বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর গাভি ফাউন্ডেশনের সহায়তায় দেশের সকল শিশু ও নারীদের শরীরে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করছে। আমরা কি একবারও প্রশ্ন করেছি এত বৃহৎ অঙ্কের টাকা কোথা থেকে আসছে, আর যে ব্যক্তি এত বৃহৎ অঙ্কের টাকা প্রদান করছে তার আসল উদ্দেশ্যটা কি? আজ আমি বলবো না এই টিকা নেওয়া উচিত না, বা এই টিকা নিলে আপনার প্রজনন ক্ষমতা কমে যাবে বা নষ্ট হয়ে যাবে। বরং আজ আমি আপনাদের সামনে এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যার হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু থেকে শুরু করে পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা তার নিয়ন্ত্রণে, যার উপর অন্ধবিশ্বাস করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের শরীরে টিকা নামক বা ভ্যাকসিন নামক কিছু একটা প্রবেশ করাচ্ছি। যিনি 2015 সালেই পৃথিবীকে করোনা মহামারীর কথা জানিয়েছিলেন এবং কাকতালীয়ভাবে সেই করোনার ভ্যাকসিন বিক্রি থেকে এটি লাভবান হন। আজ সময় এসেছে পর্দার আড়ালের সেই সত্যগুলো উন্মোচন করার। 2009 থেকে 11 সাল পর্যন্ত ভারতের অন্ধ্রপ্রদেশ ও ভাদোদরার অধিবাসী মেয়েদের উপরে জরায়ুমুখের ক্যান্সার অর্থাৎ এইচপিভি ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়েছিল। যে ভ্যাকসিন নেওয়ার পরে কিছু মেয়ে অসুস্থ হয়ে যায় এবং শেষ পর্যন্ত কিছু মেয়ে মারাও যায়। যদিও সরকারি তদন্তে বলা হয়েছিল মৃত্যুর কারণ টিকা বা ভ্যাকসিন ছিল না, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই গরিব অসহায় অধিবাসী মেয়েদের উপরে পরীক্ষা চালানো হবে? বিল গেটস তার এক পডকাস্টে সরাসরি বলেছিলেন যে ভারত সহ ভারতের মতো অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে তারা তাদের ল্যাবরেটরি হিসাবে দেখেন। অর্থাৎ তারা যখন নতুন কোনো ভ্যাকসিন বা টিকা তৈরি করেন তখন সেই ভ্যাকসিন বা টিকাগুলো পরীক্ষা করার জন্য এই দেশগুলোকে ব্যবহার করেন। Well, when India's an example of a country where, there's plenty of things that are difficult there. It's kind of a laboratory to try things that then, once you prove them out in India, you can take to other places. বিল গেটসের সেই বিখ্যাত টেড টকের কথা মনে আছে, যেখানে তিনি বলেছিলেন যে পৃথিবী ক্রমশই বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ, এবং তিনি একটা সমীকরণ দেখিয়েছেন যে সমীকরণ অনুসারে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের মূল ফ্যাক্টর হচ্ছে মানুষ, এবং সেখান থেকে মানুষের পরিমাণ, মানুষের বৃদ্ধির হার যদি 0 করে দেওয়া যায়, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হার 0 হবে। অর্থাৎ পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে হবে অথবা জনসংখ্যা কমাতে হবে। This equation has 4 factors, a little bit of multiplication. So you've got a thing on the left, CO2, that you want to get to 0, and that's going to be based on the number of people, the services each person's using on average, the energy on average for each service, and the CO2 being put out per unit of energy. So let's look at each one of these and see how we can get this down to 0. Probably one of these numbers is going to have to get pretty near to 0. That's back from high school algebra, but let's take a look. First, we've got population. The world today has 6.8 billion people. That's headed up to about 9 billion. তিনি বলেছিলেন যে যদি ভ্যাকসিন এবং স্বাস্থ্য খাত সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে পৃথিবী জনসংখ্যা বৃদ্ধির হার 10 থেকে 15% কমানো সম্ভব। Now, if we do a really great job on new vaccines, healthcare, reproductive health services, we could lower that by perhaps 10 or 15%. But there we see an increase of about 1.3. আমি বলছি না তার তৈরি করা ভ্যাকসিনগুলো মানুষের প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে, কিন্তু এখান থেকে অন্ততপক্ষে এতটুকু স্পষ্ট ধারণা পাওয়া যায় যে তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। বিল গেটস 2015 সালে টেড টকে তার এক ভিডিওতে বলেছিল যে পৃথিবীতে একটা বড় মহামারী আসতে যাচ্ছে। পরবর্তীতে 2020 সালে আমরা করোনা ভাইরাস হিসেবে দেখতে পাই। If anything kills over 10 million people in the next few decades, it's most likely to be a highly infectious virus rather than a war. করোনা ভ্যাকসিনের সহায়ক উপাদান এম ম্যাট্রিক্স। করোনা শুরু হওয়ার অনেক আগে থেকেই এই এম ম্যাট্রিক্সের গবেষণা চলছিল, আর এই এম ম্যাট্রিক্সের পেটেন্ট ছিল নোভাভেক্স কোম্পানির কাছে। যেই নোভাভেক্স কোম্পানিতে বিল গেটসের বেল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অনেক আগে থেকে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে রেখেছিল। অর্থাৎ বলাই যায় যে করোনা ভ্যাকসিনের উপরে বিল গেটসের সরাসরি একটা নিয়ন্ত্রণ ছিল। আর এর সত্যতা দেখা যায় কোভিড-19 চলাকালীন সময়ে
আফ্রিকা এবং ভারতের মতো দেশগুলো করোনা ভ্যাকসিনের পেটেন্ট উন্মুক্ত করার জন্য দাবি করছিল, যাতে করে অল্প মূল্যে ভ্যাকসিন তৈরি করা যায়। ঠিক সে সময় বিল গেটস এই দাবির বিরোধিতা করেছিল। They will not share vaccines. They will not share vaccine recipes. Life-saving drugs have been locked in patents. It's a subject that I bring up every day because it is the most important battle right now. The world needs to end this pandemic, and for that we need vaccines. And the rich have locked up these vaccines. ইউরোপীয় পার্লামেন্টের এক বিশেষ আলোচনা সভায় জার্মান অর্থনীতিবিদ রিচার্ড বের্নার্ড, যিনি বর্তমানে ইংল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং এবং ফিন্যান্সের অধ্যাপক হিসেবে রয়েছেন, তিনি দাবি করেন যে কেন্দ্রীয় ব্যাংকগুলো পুরো পৃথিবীতে একটি নকল বা মিথ্যা মহামারী চাপিয়ে দিয়েছিল। জেফ্রি এপস্টেইন এবং বিল গেটস অনেক আগে থেকে তাদের বিনিয়োগকারীদের প্রফিট করিয়ে দেওয়ার জন্য এই মহামারীর ছক কষিয়েছিলেন। তার মতে এপস্টেইন এবং বিল গেটস কিভাবে দরিদ্র মানুষের থেকে মুক্তি পাওয়া যায় এ নিয়ে দীর্ঘদিন যাবত আলোচনা করছিলেন। তিনি আরো দাবি করেন 2021 সাল থেকে আমরা যে মুদ্রাস্ফীতি দেখছি তা কোনো যুদ্ধের কারণে নয়, বরং 2020 সালে কেন্দ্রীয় ব্যাংকগুলোর টাকা ছাপানোর ফলে হয়েছে। এবং তিনি বলেন এই সকল তথ্য এখন জেফ্রি এপস্টেইনের পাবলিক রেকর্ডে রয়েছে। The central banks imposed a fake pandemic. You know that story. People like Jeffrey Epstein, is now public record, were involved as early as 2017 in setting up the scheme of this great pandemic for some investors to make a fortune, such as Bill Gates. Epstein and Bill Gates discussed, matter of public record, of how to get rid of the poor people. জেফ্রি এপস্টেইন ফাইল খোঁজ করলে রিচার্ড বের্নারের দাবি করা এই তথ্যগুলোর সত্যতা খুঁজে পাওয়া যায়, যেখানে দেখা যায় জেফ্রি এপস্টেইন বিল গেটসের সাথে বিনিয়োগকারীদের একটা মিটিংয়ের আয়োজন করেন এবং এই মিটিং দফায় দফায় চলতে থাকে। এবং মজার বিষয় হচ্ছে পরবর্তীতে বিল গেটস এই মিটিংয়ের কথা অস্বীকার করতে পারেন না। তিনি দাবি করেন এটা নাকি তার ভুলবশত একটা ডিনার ছিল মাত্র। Every minute I spent with him, I regret and I apologize that I did that. I met Jeffrey in 2011, so over a period of 3 years, I had a number of dinners with him. The focus was always, he knew a lot of very rich people, and he was saying he could get them to give money to Global Health. I'll say again, I was foolish to spend time with him. I was one of many people who regret ever knowing him. এখন একবার ভাবুন, যে জেফ্রি এপস্টেইনে ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ করা হতো, শুধু ধর্ষণই না, তারপর তাদের রান্না করে তাদের মাংস খাওয়া হতো এবং তাদের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে ব্যবহার করতো এই শয়তানের পূজারীরা। সেই সন্তানদের উৎসর্গ করা হতো বাল দেবতার কাছে। সেই সব শয়তানের পূজারীরা আপনার আমার সন্তানের জন্য ভ্যাকসিন তৈরি করছে, তারা আপনার আমার সন্তানের স্বাস্থ্যের নিশ্চয়তা দিচ্ছে, আর আমরা অন্ধবিশ্বাসের সাথে তাদের দেওয়া ভ্যাকসিন আমাদের পরবর্তী প্রজন্মের শরীরে প্রবেশ করাচ্ছি। বাংলাদেশের সাথে গেটস ফাউন্ডেশনের সম্পর্ক সরাসরি নয়, বরং একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। বাংলাদেশে ইদানিং টাইফয়েড এবং নিউমোনিয়ার মতো টিকার ভ্যাকসিন সফলভাবে দিতে পারছে, এর পেছনে সবচেয়ে বড় অর্থদাতা বিল গেটস। 2024 সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেটস ফাউন্ডেশনের সিইওর একটা বৈঠক হয়, যে বৈঠকের পরে ইঙ্গিত পাওয়া যায় যে বাংলাদেশ শুধু টিকা সরবরাহ নয়, বরং টিকা উৎপাদনের সঙ্গেও যুক্ত হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও কেউ কোনো কথা বলছে না কেন? যদি ঘটনাগুলো সত্যি হয় তাহলে কেউ কেন কথা বলছে না? ফিলান্থ্রো ক্যাপিটালিজম এমন এক প্রক্রিয়া, ধরে নেন আপনি কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা সংস্থার সবচেয়ে বড় অর্থদাতা, সেক্ষেত্রে আপনার বলা কথায় অনেক সময় নীতিতে পরিণত হতে পারে। এটাকে বলে ফিলান্থ্রো ক্যাপিটালিজম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ অর্থদান করে, সেখানে ব্যক্তি বিল গেটসের অনুদান প্রায় 10%-এর কাছাকাছি। এমনকি ইউনিসেফেও বিল গেটস তার বেল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে প্রচুর টাকা অনুদান করে থাকেন। এমনকি বিশ্ব ব্যাংকের সাথে এক হয়ে কাজ করে বিল গেটস। বিশ্ব ব্যাংক যখন কোনো একটা দেশকে ঋণ দেয়, তখন বিল গেটস সেই দেশকে কিছু পরিমাণ অনুদান দিয়ে সহায়তা করে। ফলে এই প্রতিষ্ঠানগুলোতে ফিলান্থ্রো ক্যাপিটালিজম প্রক্রিয়ায় বিল গেটস তার প্রভাব বিস্তার করে এবং উদ্দেশ্য হাসিল করে। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে, হু এবং ইউনিসেফে যে পরিমাণ টাকা তিনি অনুদান দেন সেটা একেবারে বিনা শর্তে নয়, সেখানে শর্তে উল্লেখ করা থাকে এই অর্থ বেশিরভাগ অংশ, সিংহভাগ অংশ শুধুমাত্র ব্যয় করতে হবে ভ্যাকসিন উৎপাদন অথবা ভ্যাকসিনের জন্য। গাভি ফাউন্ডেশন একটা চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে পুরো পৃথিবীর ভ্যাকসিনের বাজার নিয়ন্ত্রণ করে। গাভি ফাউন্ডেশন ভ্যাকসিন উৎপাদন কোম্পানিদের ঝুঁকি কমানোর নামে সকল উৎপাদিত ভ্যাকসিন কিনে নেয়। ফলে কোম্পানিগুলো হয়তো বা ঝুঁকিমুক্ত হয়, কিন্তু পুরো ভ্যাকসিনের বাজার চলে যায় বিল গেটসের হাতে।
তাহলে একবার ভাবুন, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে হু, ইউনিসেফ এবং ভ্যাকসিন উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যখন থাকে বিল গেটসের নিয়ন্ত্রণে, তখন আর কে বাকি থাকে কথা বলার?